হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য আবার একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা আবার আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল জিকে এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। প্রশ্নের সাথে সাথে আমি টাইমার দিয়েছি, তো সেই অনুযায়ী তোমরা কিন্তু টাইমের মধ্যে অবশ্যই অ্যান্সার করবে। প্রথম প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ যেটাকে হুল বলা হয় সেটা কত সালে শুরু হয়েছিল? দেখো, তাহলে টাইমার শুরু হয়ে গিয়েছে 1855, 1857, 1859 না 1875। তাহলে ঝটপট তাহলে অ্যান্সার বলো, সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়েছিল? ওকে, দেখো টাইম আপ। তাহলে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল 1855 খ্রিস্টাব্দে, যার নেতৃত্ব দিয়েছিল সিধু কানু এবং চাঁদ ভৈরবের মতো গুরুত্বপূর্ণ নেতৃত্ব। প্রত্যেকেই জানি সাঁওতাল বিদ্রোহ আজকের দিনেও ভীষণ তাৎপর্যপূর্ণ, কারণ এরপরেই সাঁওতালরা তাদের যে অধিকার সেটা কিন্তু পেয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, নীল বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল? গুরুত্বপূর্ণ, দেখো টাইমার শুরু। নীল বিদ্রোহ পাবনা, নদিয়ার চৌগাছা গ্রাম, মালদহ না বারাসত? তাহলে কি হবে অ্যান্সার? ঝটপট বলো, নীল বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল? ওকে, তাহলে দেখো নীল বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল নদিয়ার চৌগাছা গ্রামে, যেখানে 1859 সালে দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাসের নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয়েছিল। এটা বেসিক্যালি পশ্চিমবঙ্গ বা বাংলায় যে নীল চাষের বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়েছিল, কারণ এখানে 3 কাঠিয়া প্রথা প্রচলিত ছিল, যেখানে তোমার 20 কাঠার মধ্যে 3 কাঠায় তোমাকে নীল চাষ বাধ্যতামূলক ছিল। তো এই কারণে নীল বিদ্রোহের সূচনা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, তিতুমির কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? দেখো কি হবে, ফরাজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ না মুন্ডা বিদ্রোহ? ঝটপট তাহলে অ্যান্সার বলো, তিতুমির কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? দেখো টাইম আপ হয়ে গেল। তাহলে তিতুমির যুক্ত ছিলেন ওয়াহাবি আন্দোলন, যেটা বাংলায় ওয়াহাবি আন্দোলন নামে পরিচিত, যেটা বারাসাত বিদ্রোহ। কারণ এটা বারাসাত যে 24 পরগনা জেলার নারকেলবেড়িয়া গ্রামে তিনি একটা বাঁশের কেল্লা তৈরি করে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, যেটাই ছিল ওয়াহাবি আন্দোলন নামে পরিচিত, যেটা অ্যাকচুয়ালি আব্দুল ওয়াহাবের নেতৃত্বে শুরু হয়েছিল, ভারতে ছিল। আর এটা ছিল বাংলার ওয়াহাবি আন্দোলন, যেটা তিতুমির এর নেতৃত্ব দিয়েছিলেন। প্রত্যেকেই আমরা জানি। কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজ, যেটা পূর্বের হিন্দু কলেজ, কবে প্রতিষ্ঠা হয়েছিল? দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1817, 1835, 1857 না 1875? তাহলে ঝটপট অ্যান্সার করো যে কলকাতার প্রেসিডেন্সি কলেজ কবে প্রতিষ্ঠা হয়। ওকে, দেখো টাইমার এন্ড হয়ে গেছে। তাহলে কলকাতা প্রেসিডেন্সি কলেজ শুরু হয়েছিল 1817 সালে, যেখানে ডেভিড হেয়ার, রাজা রামমোহন রায় এবং রাধাকান্ত দেবের উদ্যোগে এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1817 সালে। পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবন কলকাতার কোন অঞ্চলে অবস্থিত? দেখো খুব গুরুত্বপূর্ণ, দেখো টাইমার শুরু। বাগবাজার, সিমলা স্ট্রিট, জোড়াসাঁকো না ভবানীপুর? তাহলে স্বামী বিবেকানন্দ, যার ইউথ ডে আমরা পালন করে থাকি, তার পৈতৃক বাসভবন কোথায় রয়েছে? ওকে, দেখো টাইমার আপ হয়ে গেছে। তাহলে স্বামী বিবেকানন্দের যে পৈতৃক বাসভবন সেটা কলকাতার সিমলা স্ট্রিটে অবস্থিত ছিল। এই স্বামী বিবেকানন্দ, যিনি আমেরিকায় গিয়ে বিশ্ববাসীকে জানিয়েছিলেন যে হিন্দু ধর্ম কতটা মহান এবং হিন্দু ধর্মের মাধ্যমে কতটা সায়েন্টিফিক, এবং কেন আমরা হিন্দু ধর্মের মাধ্যমে সবাইকে বিভিন্ন ভাত মানে ব্রাদার্স এন্ড সিস্টার্স হিসেবে ভেবে থাকি, সেটা তিনি বলেছিলেন। পরবর্তী প্রশ্ন গুরুত্বপূর্ণ, বন্দে মাতরম ভবন পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? দেখো খুবই গুরুত্বপূর্ণ, কলকাতা, চুচুড়া, চন্দননগর না শ্রীরামপুর? বন্দে মাতরম, যেটা বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া বন্দে মাতরম, তো সেটা সেই ভবন কোথায় অবস্থিত? দেখো টাইমার আপ হয়ে গেছে। এটা চুচুড়ায় অবস্থিত, কারণ এখানে বসেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটা রচনা করেছিলেন বলে চুচুড়া, হুগলিতে, হুগলির চুচুড়াতে অবস্থিত বন্দে মাতরম ভবন। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ভাইটাল। রানী রাসমণি কবে দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে চারটে অপশন, 1855, 1857, 1862 না 1875? তাহলে রানী রাসমণি দক্ষিণেশ্বরে কালী মন্দির প্রতিষ্ঠা করেন কবে? ওকে, দেখো টাইম আমাদের আপ হয়ে গেছে। তাহলে মনে রাখবে, রানী রাসমণি দক্ষিণেশ্বরে কালী মন্দির প্রতিষ্ঠা করেন 1855 সালের 31শে মে। এর আর্কিটেকচার ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ গঙ্গা নদীর পলির উপরে একদম সাইডে এই ধরনের কালী মন্দির বা এই ধরনের ফাউন্ডেশন করা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার। তাহলে এখানে এমন কিছু সিস্টেম ব্যবহার করা হয়েছে, এমন কিছু পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যেটা আজকের দিনে এক কথায় অবিশ্বাস্য রয়েছে। তো এটা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও তাহলে কমেন্ট করো, তাহলে আমরা এই সংক্রান্ত ভিডিও তোমাদের জন্য অবশ্যই অ্যাভেলেবেল দেবো। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে দেখো কি হবে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন বোস না সুভাষচন্দ্র বোস? ভীষণ গুরুত্বপূর্ণ, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? ওকে, দেখো টাইম আমাদের শেষ হতে যায়। ওকে, তাহলে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস। তিনি 1924 সালে মেয়র হন। তার আগে 1923-এ তিনি কংগ্রেস থেকে ভাগ হয়ে স্বরাজ দল গঠন করেন।
তো সেখানে তিনি 1924 সালে মেয়র হন এবং সুভাষচন্দ্র বসু হন চিফ এক্সিকিউটিভ অফিসার। পরবর্তীকালে চিত্তরঞ্জন দাস মারা যাওয়ার পরে সুভাষচন্দ্র বসু কলকাতা কর্পোরেশনের মেয়র হয়েছিলেন। এটা আমাদের মনে রাখতে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্রিটিশ ভারতে কত সালে কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করার ঘোষণা করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো, 1905, 1909, 1911 না 1914? ঝটপট অ্যান্সার করো, ঝটপট অ্যান্সার করো। কলকাতা থেকে দিল্লিতে কবে রাজধানী ট্রান্সফার করা হয়েছিল? খুবই কম সময় রয়েছে। ওকে, টাইম আপ। তাহলে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী ট্রান্সফার করা হয়েছিল 1911 সালে, পঞ্চম জর্জের সময়। কারণ পঞ্চম জর্জ ইংল্যান্ডের রাজা, তিনি দিল্লি দরবার করেছিলেন, যেখানে তিনি 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী ট্রান্সফার করেন এবং বঙ্গভঙ্গ রদ করেন, যেটা 1912 সালে কার্যকরী হয়। এরপরেই দিল্লিতে যে আজকে দিনে পার্লামেন্ট ভবন, সেটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম বাঙালি মহিলা স্নাতক বা গ্র্যাজুয়েট কারা ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে অ্যান্সার বলো, টাইমার শুরু। কাদম্বিনী গাঙ্গুলি, চন্দ্রমুখী বোস, স্বর্ণকুমারী দেবী, সরলা দেবী, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, না বেগম রোকেয়া আর সুফিয়া কামাল? কি হবে অ্যান্সার? ঝটপট। ওকে, দেখো টাইমার আমাদের আপ। তাহলে মনে রাখবে, প্রথম মহিলা স্নাতক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু। তারা 1883 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছিলেন। এই কারণে তারাই ভারতের বাঙালির প্রথম মহিলা স্নাতক বা গ্র্যাজুয়েট ছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্পের মূল উদ্দেশ্য কি? দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। টাইমার শুরু হয়েছে। বৃক্ষরোপণ বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান, কৃষকদের বিনামূল্যে সার প্রদান, কন্যা শিশুদের আর্থিক সাহায্য। তাহলে কি হবে? মনে রাখবে, সবুজ সাথী প্রকল্প কি হবে? অপশন বি হবে, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান, যেটা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এটি চালু হয়। খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। চলো নেক্সট প্রশ্ন। গতিধারা প্রকল্প কোন ক্ষেত্রের সাথে যুক্ত? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। টাইমার শুরু। নদী সংস্কার, পরিবহনের ক্ষেত্রে বিকার, যুবক যুবতীদের কর্মসংস্থান, ক্রীড়া উন্নয়ন, না ইন্টারনেট পরিষেবা? মনে রাখবে, গতিধারা প্রকল্প কিসের সাথে যুক্ত? ওকে, দেখো টাইমার আপ যারা বলতে পেরেছো। পরিবহন ক্ষেত্রে বেকার যুবক যুবতীদের যে কর্মসংস্থান, এই প্রকল্পে বাণিজ্যিক গাড়ি কেনার জন্য সরকার ভর্তুকি প্রদান করবে, এটাই কিন্তু গতিধারা প্রকল্পের সাথে সম্পর্কিত। মনে রাখতে হবে, ভীষণ 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 গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের কোথায় এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল অবস্থিত? ওকে, দেখো চারটে অপশন রয়েছে, হলদিয়া, ফলতা, সল্ট লেক, রাজারহাট। তাহলে পশ্চিমবঙ্গের এক্সপোর্ট প্রসেসিং জোন কোথায় অবস্থিত? দেখো টাইম আমাদের শেষ হতে যায়, তাহলে কোথায় অবস্থিত? ওকে, মনে রাখবে, পশ্চিমবঙ্গের ফলতাতে, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতাতে রয়েছে হুগলি নদীর তীরে, যেখানে এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড অবস্থিত। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের মোট চা উৎপাদনের প্রায় কত শতাংশ পশ্চিমবঙ্গে উৎপাদিত হয়ে থাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে 10%, 25%, 40% না 50%? মনে রাখবে, ভারতের মোট চা উৎপাদনের কত পার্সেন্ট পশ্চিমবঙ্গে উৎপাদন হয়ে থাকে? ওকে, টাইমার আপ। মনে রাখবে, ভারতের মোট চা উৎপাদনের 25% কিন্তু পশ্চিমবঙ্গে উৎপাদিত হয়। আসামে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়। পশ্চিমবঙ্গ ভারতের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদক কেন্দ্র। তার মধ্যে দার্জিলিং এর চা উৎপাদন কম হয়ে থাকে, কিন্তু সবচেয়ে বিশ্ব প্রসিদ্ধ চা দার্জিলিং এর চা আমরা পেয়ে থাকি। পরবর্তী প্রশ্ন। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, অজয়, দামোদর, রূপনারায়ণ, না সুবর্ণরেখা? ভীষণ ভীষণ ভাইটাল প্রশ্ন। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্সার করো, কমেন্ট করো ঝটপট। ওকে, টাইম আপ। মনে রাখবে, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এটা কিন্তু দামোদর নদীর তীরে অবস্থিত, যেখানে পরবর্তীকালে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন করা হয়েছিল। তার মধ্যে বিভিন্ন বাঁধ তৈরি করা হয়েছে। তোমরা কমেন্ট করে জানাও, এই ডিভিসির মধ্যে কোন কোন বাঁধ এর মধ্যে রয়েছে। পরবর্তী প্রশ্ন। পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সর্বোচ্চ স্তর কোনটি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। চারটে অপশন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, না ন্যায় পঞ্চায়েত? তাহলে পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সর্বোচ্চ স্তর কোনটি? তাহলে দেখো টাইম আমাদের কমপ্লিট। তাহলে মনে রাখবে, সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। একদম নিচে রয়েছে গ্রাম পঞ্চায়েত, তার উপরে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং উপরে রয়েছে জেলা পরিষদ। সেই জন্য ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সবচেয়ে উপরে জেলা পরিষদ অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যুবশ্রী প্রকল্পের অধীনে বা রাজ্যের বেকার যুবক যুবতীদের মাসিক কত টাকা ভাতা দেওয়া হয়? আমরা ভালোভাবেই জানি, প্রত্যেকেই জানি, যুবশ্রী কিছুদিন আগেই চালু হয়েছে। 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, না 2500 টাকা? তাহলে এটা সবার জানা উত্তর। ঝটপট কমেন্ট করে জানাও, যুবশ্রীর আন্ডারে কত টাকা পাও? তাহলে অ্যান্সার হবে 1500 টাকা। তো এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত ব্যক্তিদের এই কাজে এই উৎসাহ ভাতা দেওয়া হয়ে থাকে, যে যারা নাম নথিভুক্ত করেছে তাদেরকে মাসিক 1500 টাকা করে প্রদান করা হচ্ছে।
ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্ন কবে থেকে চালু হয়? কমেন্ট করে জানাও। চারটে অপশন আছে, 2011, 2013, 2015 না 2017। ঝটপট কমেন্ট করো, রাজ্য সচিবালয় নবান্ন কবে থেকে চালু হয়। ওকে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 2013 সালের 5 অক্টোবর। মনে রাখবে, আগে আমাদের রাইটার্স বিল্ডিং মানে সিপিএম সরকারের সময় রাইটার্স বিল্ডিং ছিল মানে পশ্চিমবঙ্গের সচিবালয়। পরবর্তীকালে রাইটার্স বিল্ডিং এর সংস্কারের জন্য এর প্রশাসনিক দপ্তর এখানে স্থানান্তরিত করে রাখা হয়েছে। যাই হোক, এর পেছনে অনেক রাজনৈতিক পদক্ষেপ ছিল, সেটা নতুন করে বলার কিছু নয়, সবাই কম বেশি জানো। তো এই নবান্ন আজকের দিনে হাওড়ার শিবপুরে অবস্থিত, আমাদের গঙ্গা নদীর তীরে। কন্যাশ্রী প্রকল্প কত সালে রাষ্ট্রসংঘে বা ইউনাইটেড নেশনের সর্বোচ্চ সম্মান পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড লাভ করে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, 2015, 2016, 2017 না 2018। তো কন্যাশ্রী প্রকল্প কবে সর্বোচ্চ সম্মান পায়? ঝটপট কমেন্ট করো, ঝটপট কমেন্ট করে জানাও কি হবে, পাবলিক সার্ভিস কবে অ্যাওয়ার্ড পায়। দেখো, মনে রাখবে, 2017 সালে নেদারল্যান্ডসে দ্য হেগ শহরে কন্যাশ্রী প্রকল্পের জন্য তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো, আজকের লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে কোনটি? NH-19, যেটা পূর্বে NH2 ছিল, NH12, যেটা আগে পূর্বে NH34 ছিল, NH16 না NH14। তো মনে রাখবে কি হবে অ্যান্সার, ঝটপট বলো। পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি, ন্যাশনাল হাইওয়ে কোনটি? ঝটপট তোমরা অ্যান্সার করবে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ওকে, দেখো টাইম আপ হয়ে গেছে। দীর্ঘতম জাতীয় সড়ক NH12। এটা দক্ষিণ চব্বিশ পরগনা বকখালি থেকে শুরু করে উত্তর দিনাজপুরে ডালখোলা পর্যন্ত বিস্তৃত পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়ক। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমরা জানো যে টাইমের মধ্যে কারা সব থেকে বেশি অ্যান্সার করতে পেরেছো তারা নিজের নাম কমেন্টে জানাও। থ্যাংক ইউ।